আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বললেন প্রেস সচিব, নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ নজরদারি। নকশায় ত্রুটির কারণে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়েছিল বলে তদন্ত রিপোর্ট, আরও তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্রে রংপুরের শীতার্ত ও ছিন্নমূল মানুষের সন্তোষ, তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ ও নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে শীতকাল, জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সারাদিনই জিয়া উদ্যানে ছিল মানুষের ঢল। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী চলেছে দোয়া ও কোরআন তেলাওয়াত। বেগম জিয়ার ত্যাগ, আদর্শ আর দেশপ্রেম পরবর্তী প্রজন্ম ধরে রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরের পাশে শায়িত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এক নজর দেখতে সকাল থেকে জিয়া উদ্যানের বাইরে ছিল জনসমাগম। আত্মার শান্তি কামনায় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত বেগম জিয়ার কবরের সামনে। রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার টানে জিয়া উদ্যানে সারা দেশ থেকে আসা অসংখ্য মানুষ। খালেদা জিয়ার কবর দেখতে এসেছি। কালকে আসতে পারি নাই জানাজারে, তাই আজকে তার কবর দেখতে এসেছি। মেয়ে বললো তো বাবা চলো আমরা যাই, যায়া ম্যাডাম জিয়াকে একটু দোয়া করে আসি। কালকে তারা দেখতে পারি না, এজন্য দেখতে আসছি। তিনি কোনো প্রতিহিংসায় বিশ্বাস করতেন না, তিনি সর্বদাই এদেশের সহধর্ম এবং সহমর্মিতা বিশ্বাস করতেন। যাতে উনি ব্যস্তবাসী হয় তার জন্য দোয়া করতে আসলাম, দেখতে আসলাম। সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন বেগম জিয়া। ওনাকে আমরা দেখবো না, চাইলে শুনতে পারবো না, একটা মানুষ নাই, এটা বিশ্বাস হচ্ছে না এখনো। তারপরেও ভালো লাগা, ভালোবাসা, এই ভালোবাসা সবসময় থাকবে। বেগম জিয়ার সাদা গোলাপ খুব পছন্দ আমার জানা মতে, তাই ওনার জন্য সাদা গোলাপ নিয়ে আসছি আজকে। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, এর চেয়ে বেশি এই মুহূর্তে তো আর কিছু চাওয়ার নেই। বাংলাদেশে কোটি কোটি মানুষ বুকে রক্তক্ষরণ হচ্ছে, কাঁদছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দোয়া করছে। তবে আমরা চেষ্টা করব তারেক রহমানের মাধ্যমে এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য। বলারও কিছু নেই, মন এখনো ঠিক করতে পারিনি। আপনারা দেশবাসী, আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টায় জিয়া উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়ার পর সন্ধ্যায় আবারও বন্ধ করে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনী কাজে ব্যবহার না করার বিষয়ে সজাগ থাকবে বিএনপি। দেখুন মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বেগম খালেদা জিয়ার শূন্যতা গুলশান কার্যালয়ে। দীর্ঘ 4 দশক যাকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি, আজ তিনি নেই, কিন্তু আছে তার অগণিত স্মৃতি। বৃহস্পতিবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো শেষে এসব মানুষ বললেন, বেগম জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এক নিরাপদ ঠিকানা। উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। এই জাতি তার কাছ থেকে যেটা পেয়েছে, ভবিষ্যতে কোনো নেতৃত্ব এইভাবে বেরিয়ে আসবেন কিনা, জাতির জন্য অবদান রাখতে পারবেন কিনা, সেটা কিন্তু আজকে একটি বড় প্রশ্ন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি। আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষেই যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর জাতির প্রতি দলের যে দায়িত্ব পড়েছে তা পালন করাই এখন বড় চ্যালেঞ্জ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার শোক বইয়ে স্বাক্ষর করে তিনি রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করে গভীর শূন্যতা অনুভবের কথা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তী সরকার প্রধান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের প্রতি। এর আগে আরেকটি পোস্টে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। মানিক মিয়া এভিনিউ কেবল একটি সড়ক নয়, যেন একটি গোটা বাংলাদেশ। বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফন ঘিরে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে এর আশপাশের সব এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দাফনের পরদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেওয়া ফেসবুক পোস্টে দলের অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক,
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি আরও লেখেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ভাইকেও স্মরণ করে তিনি লেখেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পথচলা যেখানে থেমেছে সেখান থেকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মায়ের মতো নিরলসভাবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। এর আগে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করা সবাইকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভালো সরকার ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে যাতে নির্বাচন হয় সেদিকেই সর্বোচ্চ নজর রাখছে সরকার। প্রেস সচিব বলেন, মনোনয়নপত্র দাখিল নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ বা অনভিপ্রেত কিছু ঘটেনি, এটা স্বস্তির একটা বড় কারণ। মোস্তাফিজুর মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিং। আপনি মোবাইল ফোন আমদানি সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% পরিবর্তে কমিয়ে 10% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। জানানো হয়, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের 93% এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে গেছে। 15 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন, আর 50টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। শফিকুল আলম বলেন, দিন শেষে একটা গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ ভালো নির্বাচন দেশবাসীকে উপহার দেবে সরকার। আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কের 5 দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সার্ককে আবারও এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নাশকতা নয়, নকশায় ত্রুটির কারণে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে বেয়ারিং প্যাড পড়ে গিয়েছিল বলে তদন্তে জানানো হয়েছে। এ ঘটনা তৃতীয় পক্ষের মাধ্যমে আরও বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো রেলে চলাচলে এখন কোনো ঝুঁকি নেই বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গেল 26শে অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে প্রায় 140 থেকে 150 কেজি ওজনের একটি বেয়ারিং প্যাড খুলে পথচারী আবুল কালামের মাথায় পড়ে। তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনা তদন্তে কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সচিবালয়ে উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিটি জানিয়েছে নকশায় ত্রুটি ছিল। নকশায় ত্রুটির কারণে কম্পন বেশি হয়েছে। ব্যবহার করা হয়েছে নিম্নমানের পণ্য। এখানে কোনো নাশকতার প্রমাণ মেলেনি। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। এই জন্য কিন্তু আমরা রিকমেন্ড করেছি যে পুরো ব্যাপারটা বিস্তারিত অ্যানালিসিস করে দেখার জন্য, এবং আমরা কোথায় কোথায় খুঁত থাকতে পারে ডিজাইনে সেটাও আমরা একটা পটেনশিয়াল কয়েকটা ক্ষেত্র বলে দিয়েছি। যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। টেস্ট করেছি, দুইটাতে আমাদের মান আশানুরূপ পাইনি, দুইটা প্যারামিটারের ক্ষেত্রে। তৃতীয় পক্ষের মাধ্যমে আরও তদন্ত করা হবে। তারপর চুক্তি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক উপদেষ্টা। দুর্ঘটনা না ঘটে সেজন্য মেট্রো ওরা ব্যবস্থা নেবে, এবং ওই যে কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে, এবং ওই যেটা বললাম যে একটা থার্ড পার্টি অডিটের জন্য ব্যবস্থা নেবে, এবং একটা কি বলে যে হেলথ ওভারঅল শুধু বিয়ারিং প্যাড ছাড়াও অন্যান্য জায়গায় একটা স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম ইন প্লেস করবে। মেট্রো রেল চলাচলে এখন কোনো ঝুঁকি নেই বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রংপুরে তীব্র শীতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত এবং ছিন্নমূল মানুষের মুখে। নতুন বছরের প্রথম দিনে শীতবস্ত্র পেয়ে ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। উত্তরের শীত মোকাবেলায় পিছিয়ে থাকা এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। প্রিয় দর্শক, এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেরিনা লাভলি। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীতে গতি হারিয়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিরূপ আবহাওয়ায় অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে গত 2 দশকেরও বেশি সময় ধরে উষ্ণতা ছড়াতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। রংপুর সিটি কলেজ মাঠে নগরীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। খুব ঠান্ডা, ঘর থেকে বাইরে হওয়া যায় না। কম্বলটা পাইলাম, ভালো লাগতেছে। গরিব মানুষ কিনতে পারে না। আমরা কম্বলটা পাইলে ভালো হইবে, তাহলে একটু আরামে ঘুমাম। শীতকালে কাম কাজ নাই, কোনো কর্ম নাই, আমি কম্বলটা পাচ্ছি, খুব ভালো হয়েছে। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করতে আমাদের শীতের জন্য এই জায়গায় কম্বল দিলে ধন্যবাদ দেওয়া গেল। এবার যদি দিচ্ছে কম্বল, এরকম যেন প্রতিবারে যেন দেয়, গরিব মানুষের জন্য সুবিধা হয় ঠান্ডার মধ্যে। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই সময়ে এ ধরনের একটি শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আমি মনে করি যে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আপনারা এই উদ্যোগে দেখে বিত্তশালী যারা আছেন রংপুরে তারা উৎসাহিত হবেন এই প্রত্যাশা করি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। একেবারে যখন চরমভাবে মানুষ কষ্টে ভুগছে, শীতে কাঁপছে, সেই সময় এই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন হতদরিদ্র শীতার্ত লোকজনদের মাঝে। 27 তারিখ থেকে আবহাওয়া বৈরী, তো এই বৈরী আবহাওয়ায় একদম প্রথম দিন থেকেই যে উদ্যোগটি, এটি একটা খুবই উপযুক্ত সময়। আমার বিশ্বাস যে এই উদ্যোগটি আমাদের যারা এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে এই কষ্ট লাঘব করবে। শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান সচেতনদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কুয়াশার চাদর মোড়ানো ভোর, শিশির ভেজা মাঠ, পরিযায়ী পাখির কলতান আর শীতের আদিগন্ত ফসলের মাঠ। বছর ঘুরে শীত এলে বাংলাদেশের প্রকৃতি কথা বলে নিজস্ব রূপ আর ভাষায়। শান্ত মায়াবী নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকার এই ঋতু বয়ে আনে নববাস্তবতা ও চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, শীতের প্রকৃতি নিয়ে বিস্তারিত মোশাইদ রনি রিপোর্টে। পাখির ডাক যখন বার্তা দেয় ভোর হয়েছে, তখনও প্রকৃতিতে অভেদ্য কুয়াশার চাদর। স্থবির প্রকৃতির বুক ফুঁড়ে উদিত সূর্য বার্তা দেয় ভিন্ন সৌন্দর্য ও বাস্তবতার। মাঠে মাঠে শিশির ভেজা ঘাস, ধান খেতে নরম সোনালি আভা আর নদীর বুকে ভেসে থাকা কুয়াশায় প্রকৃতি ধরা দেয় শান্ত মায়াবী রূপে।
খেজুর রসের মিষ্টি ঘ্রাণ আর টাটকা রস যেন শীতেরই নিজস্ব চিত্র। ক্ষেতের আল ধরে হাঁটলে দেখা যায় শীতকালীন নানা সবজি। শীতে শুধু প্রকৃতির রূপই বদলায় না, বরং বৃদ্ধি করে প্রাণের আনাগোনাও। দেশের হাওর বাওর, খালবিল আর নদীর চরগুলোতে ভিড় জমায় লাখো পরিযায়ী পাখি। নানা প্রজাতির জলচর পাখির ডাক আর ডানা ঝাপটানোয় জীবন্ত হয়ে ওঠে নিসর্গ। বন্যপ্রাণীর জীবনেও শীতের প্রভাব স্পষ্ট। বনাঞ্চলে হরিণ, শিয়াল কিংবা খরগোশ দিনের আলোয় বেশি সক্রিয় হয়ে ওঠে। সুন্দরবনের কেওড়া আর গরান বনের ফাঁকে ফাঁকে শীতের নরম আলো প্রকৃতিকে দেয় এক প্রশান্ত রূপ। তবে শীতের সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে করুণ বাস্তবতা। ছিন্নমূল মানুষের জীবনে শীত বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। তবুও প্রকৃতির নিয়মে শীত যেমন আসে, তেমনি আবার চলেও যায়, রেখে যায় স্মৃতি, ছবি আর একরাশ অনুভূতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট। যশোরে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি। জরুরি প্রয়োজন না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁ থেকে এমরুল কায়েস ও গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। চলমান শৈত্যপ্রবাহে নওগাঁয় গত 4 দিন ধরে সূর্যের মুখ দেখা মেলেনি। ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। কাজে যেতে পারছেন না দিনমজুররা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন সব বয়সের মানুষ। শীতের মধ্যে কাজ করা লাগিচ্ছে, শীতে বাড়ান যাচ্ছে না, প্রচুর শীত। এই যে কাপড় চোপড় খোলা যাচ্ছে না, তাও কষ্ট করে কাজ করতে হচ্ছে। 3-4 দিন থেকে দেখিচ্ছি কোনো রোদই বাড়াচ্ছে না। এরকম শীত আমি এর আগে কোনোদিন দেখিনি। বমি ছিল আর হচ্ছিল আপনার টয়লেট ছিল, প্রায় 20 বার প্লাস হয়েছে, এই জন্য আর কি পায়খানা করতে আছে, খাওয়ানোর স্যালাইন খাওয়াচ্ছি, আবার স্যালাইন দিয়েছে দেখে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে মারাত্মকভাবে। অনেক বেশি আগের তুলনায় ভর্তি হচ্ছে, পায়খানা, বমি, শ্বাসকষ্ট এসব নিয়েই ভর্তি হচ্ছে। আমরা মূলত তাদের খাবার, তাদের কেয়ার, তাদের বিভিন্ন ঔষধ, স্যালাইন, আমাদের মানে পেশেন্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদের সেভাবে আমরা ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে। গাইবান্ধা জেলার হাসপাতালগুলিতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষ শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য। রাজীব আহমেদ, চ্যানেল আই। বছরের প্রথম দিন প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেছেন, একটি শিক্ষিত, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গড়তে মানসম্মত পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নত না হলে উচ্চ মাধ্যমিকে পরিবর্তন ঘটবে না বলেও জানান উপদেষ্টা। এবছর প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 8,59,00,000 বই ছাপানো হয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশু শিক্ষার্থীরা। প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম 2026 উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানমন্ডিতে ছায়ানট নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে তুলে দেন নতুন বই। নতুন বই হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি বই পেয়েছি, বেশি ভালো। আমার নতুন বই দেখে অনেক ভালো লাগছে। নতুন বই পেয়ে অনেক ভালো লেগেছে। সবাই খুশি, পড়তেও মজা, বইটা দেখতেও মজা লাগছে। নতুন বই হাতে পেয়েছে, এটা খুবই একটা ভালো বিষয়।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের 30 কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আমরা অভিভাবকদের কথা বিবেচনা করে একটা অভিভাবক নির্দেশিকা প্রকাশ করছি এবং শিগগিরই এটাও আপনারা পাবেন। এতে শিশুর বিকাশ কিভাবে ঘটে এবং অভিভাবকদের সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করা দরকার সেই বিষয়গুলো আমরা খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। বছরের শুরু থেকেই সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে নিয়োজিত আছেন বলে জানান সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নতুন বছরে প্রবাস কথা নামে নতুন একটি টক শো প্রচার করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চ্যানেল আই অফিস। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজনের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। বিস্তারিত সুলতানা ইমুর রিপোর্টে। বিশ্বজুড়ে বসবাসকারী সকল বাঙালিদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে চ্যানেল আই। এরই ধারাবাহিকতায় হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ এই স্লোগান ধারণ করেই চ্যানেল আইয়ের পথ চলায় যুক্ত হলো নতুন পালক। নতুন বছরে প্রবাস কথা নামে একটি নতুন টক শো প্রচার করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চ্যানেল আই অফিস। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজনের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। উদ্বোধনী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 30 অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, সিপিএ সারওয়ার চৌধুরী, ব্যবসায়ী কাজী পারভেজ। আপনারা চ্যানেল আই যেভাবে আমাদেরকে প্রমোট করেন মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে প্রবাসীদের কথাগুলো যেন আরো বেশি প্রচার হয়। We can bring about all these stories together and represent the whole Bangladesh and represent the expatriate people. আমাদের বাঙালিরা আলহামদুলিল্লাহ ভালো আছেন, আরো ভালো করছেন। তারা দেশকে আরো বেশি ভালোবাসছেন, তারা নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন এবং তার বাইরেও ওনারা দেশের প্রতি তাদের যে দায়িত্ব আছে সেটা অনেক বড়ভাবে পালন করছেন। তো আমরা চাই তাদের সাথে সম্পৃক্ত থাকতে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন খান মঈন, যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের প্রধান রাশেদ আহমেদ সহ অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই। নজরুল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব গুণী সঙ্গীত শিল্পী এম এ মান্নানের মৃত্যুতে শোক জানিয়ে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দিনব্যাপী চ্যানেল আইয়ের শোক বইতে সঙ্গীত শিল্পীর জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শোক বইতে শিল্পীর সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। গত বুধবার দুপুরে নিজ গৃহে ইন্তেকাল করেন এম এ মান্নান। মান্নান ভাই আমার জীবনে একটি বড় জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র সঙ্গীত শিল্পী হিসেবেই নন, একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে গাইড করতেন তিনি, এবং বিনা দ্বিধায় তার উপরে আস্থা রাখা যেত। এরকম মানুষ সচরাচর মেলে না। তাই তার এই যাওয়াটা একদম খুবই কষ্ট হচ্ছে আমার। এই হঠাৎ করে চলে গেলেন উনি আমাদের ছেড়ে। তবে তার প্রতি যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, সেখান থেকে শুধু আল্লাহর কাছে এটাই চাই যে তার বিদেহী আত্মা শান্তি পাক। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ বিস্ফোরণ এবং আগুনে কমপক্ষে 40 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে ওই বারে নতুন বছর বরণের উৎসব চলছিল। বুধবার স্থানীয় সময় রাত 1টার দিকে ওই বারে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়। দুর্ঘটনার পরপর পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষতিগ্রস্তের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। এ ঘটনার পর ক্রান্স মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূল থাকায় নেত্রকোনায় এবছর আগাম বেগুনের ভালো ফলন হয়েছে।
বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরাও। কীটনাশক মুক্ত এই বেগুন স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রিয় দর্শক, নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আল মুকসিদ। নেত্রকোনা সদর, কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার সানুরা, দক্ষিণ বিশিউরা, চণ্ডীগড়, জাহাঙ্গীরপুর, সিংধা সহ বিভিন্ন গ্রামে এবার রবি শস্যের ভালো ফলন হয়েছে। ধান চাষের চেয়ে বেশি লাভ হওয়াতে অনেকেই করছেন বেগুন, মূলা, টমেটো, ডাঁটা সহ বিভিন্ন জাতের শাকসবজির চাষ। প্রতি হেক্টর জমিতে বেগুন উৎপাদনের গড় ফলন হয়েছে 30 মেট্রিক টনেরও বেশি। এখানে 10 কাঠা জমি আছে, আমরা এখানে 10 কাঠা জমি চাষ করেছি আগাম। 3 কাঠা জমি করার পরে আমি এখন পর্যন্ত 60-70 হাজার টাকা বাইগন বিক্রি করতে পারছি। আর বাইগন বিক্রি করার পরে আমি আশা করি আরো 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। 3 লাখ টাকা এসে গেছে বেচা, আর 2 লাখ টাকা আশা করি যে 2 লাখ টাকা হবে। 120 টাকা পর্যন্ত আমি বেচছি, এখন বর্তমানে 80 টাকা করে বেচতেছি। কৃষি বিভাগ বলছে জেলায় 1162 হেক্টর জমিতে প্রতি হেক্টরে গড় ফলন 30 টন হারে 34,860 টনের বাজার মূল্য কমপক্ষে 174 কোটি 30 লাখ টাকা বেগুন উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে জনপ্রিয়তা হচ্ছে এবং বাজার মূল্য ভালো থেকে কৃষকরা উৎসাহ পাচ্ছে এবং আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা সহ অন্যান্য পরামর্শ এবং দিক নির্দেশনা দিচ্ছে এবং মাঠ পরিদর্শন অব্যাহত রয়েছে। অধিক ফলনের জন্য প্রকল্প সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ ও উন্নত চাষাবাদে উৎসাহিত করলে সার্বিকভাবেই কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটবে বলে জানিয়েছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জেলা গাইবান্ধা। শীতের প্রকোপে চরম দুর্ভোগে দরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতেও। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সৈয়দ মাধিও আদিত্যের রিপোর্টটি দেখুন। সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই জেলার বেশিরভাগ এলাকায়। কুয়াশায় ঢেকে রয়েছে পুরো জনপদ। প্রচণ্ড ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আজকের যা কুয়াশা বলে এটাই আজকে তাই বরফের মতো পড়ছে। মানে খুব শীতে মানে চরম এখন আর শীতকাল, শীতে কোথায় কিনবো আর কি খাবো। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। আর শীতের তীব্রতা বাড়িয়ে চলছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে পারছে না। প্রচুর পরিমাণ শীত, এই 6-7 দিন পুরো টানা একবারে পুরোপুরি শীত পড়ছে। শীতজনিত রোগ মোকাবেলায় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। যারা বয়োবৃদ্ধ আছে, 60 ঊর্ধ্ব তাদের বয়স, তারা শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, বুক ব্যথা, এই সমস্ত রোগে তারা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত কারণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নতুন বছরের শুরুতেই কমল জ্বালানি তেলের দাম। লিটার প্রতি 2 টাকা করে কমিয়ে ডিজেল 102 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 122 টাকা এবং পেট্রোলের দাম 118 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 1 জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। গত মাসে প্রতি লিটার জ্বালানি তেলের দাম 2 টাকা করে বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। গত কয়েক মাস আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়েনি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছে একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। মোবাইল ফোন নিবন্ধনে NEIR চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা, ভাঙচুর, 26 বিশৃঙ্খলকারী গ্রেফতার। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
বাধ্যতামূলক মোবাইল ফোন নিবন্ধনে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ব্যবসায়ীরা NEIR স্থগিতের দাবি করেছেন। এদিকে হামলায় জড়িত থাকায় ২৬ জন বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিটিআরসি ভবনের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, আকস্মিকভাবে হামলা চালালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, তারা আসরের নামাজ পড়ছিলেন। এ সময় বাইরে থেকে ইট পাটকেল মারার শব্দ পান। পরে বিকেল ৫টার দিকে সেখানে সেনাবাহিনীর একাধিক দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। NEIR চালুর বিরোধিতা করে গত ৭ই ডিসেম্বর বিটিআরসির কার্যালয় ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীরা। রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কলারহাটে এলাকায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কলা বোঝাই ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। এবার এই সবশেষ বিরতি আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। এবছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ICC T20 বিশ্বকাপের জন্য বছরের প্রথম দিন 15 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে 2021-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে 2025-এর শেষ দিন দল ঘোষণা করে এশিয়ার প্রতিনিধি আফগানিস্তান। ICC র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া দল গঠনে স্পিনার ও অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে। নেতৃত্বে তরুণ মিচেল মার্শ থাকলেও অভিজ্ঞতার কারণে ইনজুরিতে থাকা সাবেক অধিনায়ক প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং টিম ডেভিডকে দলে রেখেছে। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া 2023 সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জেতে। অন্যদিকে রশিদ খানের নেতৃত্বে আফগান দলে ফিরেছেন পেসার ফজল হক ফারুকি। 31শে জানুয়ারির মধ্যে দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বললেন প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ নজরদারি। নকশায় ত্রুটির কারণে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়েছিল বলে তদন্ত রিপোর্ট। আরও তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্রে রংপুরের শীতার্থ ও ছিন্নমূল মানুষের সন্তোষ, তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ ও নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে শীতকাল, জীববৈচিত্র্য, মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।